অনেক হয়ে গেল। 8 শুক্রবার একটু আগে আমি তো দাসপুর গেছিলাম বুঝলেন, আমার ভাইদের জন্য একটু মেয়ে দেখতে। এখন ওখানে জিজ্ঞাসা কথা প্রসঙ্গে নানা করে জিজ্ঞাসা করেছি, যেমন বছরে কোন সময়টি ভালো লাগে, বর্ষাকাল না শীতকাল না গরমকাল? সে বলে সব সময়। আমি এটা হতে পারে না, কাউকে বছরের সবসময় ভালো লাগে এটা হতে পারে, তার মধ্যে তার তো মনীষী আছে। তা তোমার কোন সময়টি ভালো লাগে? সে বললো গরমকাল। তখন ওর বাবা বলছে শীত কাটিয়ে মেয়ে, নিজের বাবাই বলছে, আমিও কিছু বলিনি। তারপর বললাম যে সকাল, সন্ধে, দুপুর, রাত্রি, দিনের মধ্যে কোন সময়টা ভালো লাগে? তখন সকাল। তখন দাদা বললো সকাল বলতে কোন সময়? বলে 5টা। বলছে কটার সময় উঠে ঘুম থেকে? আমি বলি যার সকাল ভালো লাগে সে সকালবেলা না উঠলে তার সকাল ভালো লাগবে না, সাধারণভাবে তাহলে সকালেই ওঠে। যে 5টা বলছে উপরবেলায় উঠে সকালে। বলে হ্যাঁ ঠিক আছে। এবার শেষে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তোমরা তো 3জন আছো, বাবা মাও আছেন, ও আছে, ওর নিজের ভাই, তার নাম কৌশিক, আর ওর মাসির ছেলে আছে যে পরীক্ষার ঘাটালে, সেও আছে, যে তোমরা ঠাকুর, দেবদেবী, ঈশ্বর এইসব বিশ্বাস করো? 3জনই বলে না, মানে মেয়েও বলে না, আর মেয়ের ভাইও বলে না, আর মাসির ছেলে সেও বলে না। আমি তোমরা তো ঈশ্বর দেবদেবী সব বিশ্বাস করো না, কিন্তু আমার বৌদিতে সব পূজা আচার করে, তাহলে কি হবে? সেটা বলে যাকে বাড়িতে সন্ধে সন্ধে দেয় তো? বলে হ্যাঁ সন্ধে দেবে না কেন? আমি যাকে বিশ্বাস না করলেও ক্ষতি নেই, তবে জেনে বিশ্বাস অবিশ্বাসটা না করাই ভালো। জেনে বিশ্বাস করে তাও ভালো, জেনে অবিশ্বাস করে তাও ভালো। না জেনে নাই বলে দেওয়াও ভালো নয়, আর না জেনে আছে বলে দেওয়াও ভালো। তবে আমি এখন একজনের টাচ পেয়েছি বলে ওই প্রসঙ্গ তখন শেষ হয়ে যায়। আচ্ছা, খুব ভালো ভালো। তাহলে পরবর্তী আলোদের সাথে কথাবার্তা বললাম, মানে আপনি কি বলছেন, শরীর খারাপটা সব কিছু বললাম, যে দেবদেবী বলতে কেন বোঝায়, কি বোঝায়, যেটা কদিন আগেই বলেছিলেন যে সাধারণভাবে আমরা দেবদেবী যাদেরকেই বলি না কেন, এরা হচ্ছে আমাদের মতোই মাটিতে জন্মগ্রহণ করেছেন। এরাই হচ্ছে মানুষেরই সুপার পাওয়ার বলা যায়। আমাদের মধ্যেই যেমন ব্যতিক্রম দেখা যায়, বিদ্যাসাগর তার বিশেষ ক্ষমতা, এখনো 2-1জনকে দেখি 2 কুইন্টাল মাল একা সে নিয়ে বইয়ে নিয়ে যেতে পারছে, নিয়ে যেতে পারে। কথাবার্তা, আচার আচরণ, সমাজের চালচলন সবকিছু তাদের মধ্যে ব্যতিক্রম। বললাম যে তাদের মধ্যে এমন একটা ক্যাপাসিটি ছিল যে মানুষের জীবনধারা বা কর্মপ্রবাহ কোন গতিতে প্রবাহ হবে সেই দিকটা তারা বলে গেছিলেন। এই জন্য তাদের দিকে আমরা এখনো স্মরণ করি। এই হচ্ছে মূল কথা। এবার তুমি যদি বোঝাপড়া করতে পারো ভালোই, যদি না করতে পারো তাতে ক্ষতি নেই। তবে আমাদের মূল বক্তব্য দেবতার কাছে কান্নাকাটি না করে অসুখ হলে তুমি ডাক্তার দেখাও, তুমি কর্মের পথ ধরো, তাহলেই তোমার ঠিক হবে। এটাই মূল কথা। বহু জায়গায় বলে তুমি দীক্ষা নাও, বলে তার দিকে নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করে। আমরা কিন্তু এই পথে হাঁটতে পারি। এই কথা হলো। আরও কথা হলো বিজ্ঞান নিয়ে, যে বিজ্ঞান মানুষের কাছে গ্রহণীয় কেন? বিজ্ঞান হচ্ছে মানুষের কাছে সহজ সরলভাবে তুলে ধরেছে, যুক্তি দিয়ে তুলেছে এবং চাক্ষুষ দেখাচ্ছে। কিন্তু এই পথটা তো ওই পথ নয়। এই পথটা হচ্ছে প্রত্যক্ষ অনুভূতির পথ। বলে তাকে বললাম যে আচ্ছা সাপের কথা ধরো, আমাকে যদি সাপটা কামড়ায় তাহলে সাপের কি যন্ত্রণা তুমি কি অনুভব করতে পারো বলো দেখি? তুমি অনুভব করতে পারো যদি কমপক্ষে তোমাকে মৌমাছি কি ভিমরুল কি বলতা কি ওই জাতীয় কিছু অনুমান করলে কামড়ালে, তাহলে খানাটা বলা যাবে যে হ্যাঁ স্পষ্ট। হ্যাঁ, তার মানে প্রত্যক্ষ উপলব্ধি। আর এই জিনিস প্রত্যক্ষ উপলব্ধির জিনিস। যেমন আরো অল্প বললাম যে হায়ার সেকেন্ডারি পাস করার পর দুজন, একজন হচ্ছে 5 বছরে মেডিকেল পড়েছে, আরেকজন 5 বছরে ইঞ্জিনিয়ারিং করেছে। এবার একটা ছেলে, কম বয়সী ছেলে, সে যদি বলে আপনারা দুজনেই তো হায়ার সেকেন্ডারি পাস করার পর 5 বছর করে পড়েছেন, বলে মেডিকেল যে পাস করেছে তাকে যদি ইঞ্জিনিয়ারিং এর কথা কিছু জিজ্ঞেস করে যে সে পারবে? তখন ওরাই বলছে না পারবে না। আমাদের উল্টোটা ভাবো, যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে তাকে মেডিকেলের কথা জিজ্ঞাসা করলে পারবে? বলে না। বলে কেন পারলো না? না চর্চা নেই, যে যে লাইনে চর্চা করেছে। তুমি এই পথে, ঈশ্বর পথে যারা পথিক বা দ্রষ্টা, তাদের পথে তুমি হাঁটো, চর্চা করো, তাহলে তুমি পারবে। তুমি চর্চা করলে না, জানলে না, না হ্যাঁ করে দিল, না করলে এটা ঠিক। তার থেকে বলো না নাই তো নাই, না হ্যাঁ করে তো এটা ভালো, হ্যাঁ করলে বরং খারাপ। আর তাতে বললাম যে সত্যিকারের দোষটা আমরা তোমাদের কারোরই দিই না। এই যে জিনিসটা সত্যিকারে কিভাবে আছে, কেন বিশ্বাস করবো, এইটা বোঝানোর লোকই নেই। লাখ লাখ সাধু সন্ন্যাসীদের মধ্যে 1-1 জন লোককে পাওয়া যায় যারা বোঝানোর মতো প্রত্যক্ষ ক্ষমতা রাখে। এখন সৌভাগ্যক্রমে এরকমই একজনকে আমরা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য বলে তার এখন অসুখে তিনি ভুগছেন। আর এরকম একটা ক্যান্সারের মতো শোনা যাচ্ছে, কি হয়েছে তাও জানাই যায় না, রিপোর্ট পাইনি। এরকম একটাতে উনি কিন্তু অনেক কথা এরকম বলেছেন। বলে বিজ্ঞানের পরিপন্থী কথাও বললাম যে এইসব কথাগুলো উনি বলে গেছেন। সাধারণভাবে ওরা বিশ্বাস করেনি, বিশ্বাস করার কথাও না, বিশ্বাস করেনি, আমি জোর দিইনি।
বলি উনি আমাদেরকেও বলেছেন যে তোমরা লিখে রাখো, পরে কেউ না কেউ এসে প্রমাণ করবে, তবে বিজ্ঞানকেই করতে হবে, সেই জন্য আমি লিখে রেখেছি। আর তোমার দিকে বলা আমার, তোমরা শুনে রেখে দাও যে একদিন কেউ বলে গেছিলেন এই বক্তব্যটা তোমরা শুনে রাখতে হবে, যে হ্যাঁ আমরা তো এই কথাটা আগে শুনেছি, যেটা হয়তো এখন আবিষ্কার হয়নি, পরে আবিষ্কার হবে। তোমরা তখন বলতে এই কথাটা আমার আগেই জানা ছিল, আবিষ্কার হয়নি, তারা বলেই গেছিলেন আবিষ্কার আমরা করতে পারিনি, বিজ্ঞানী করবে বলে। কথা প্রসঙ্গে এসে গেল আমেরিকার কথা। যাচ্ছে আমেরিকার হবে, আমেরিকায় ওরা তো লেখাপড়া শিক্ষা দীক্ষা অনেক এগিয়ে গেছে, বিজ্ঞান চর্চা অনেক এগিয়ে গেছে, টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে। ওদের ভোগ্য সম্পদে দেখো ফুর্তির জিনিসের অভাব নেই, সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নেই, কিন্তু কোথায় ঘাটতি আছে বলো দিই? তখন নিজেরাই বললো, নিজেরা না বাবা বললো, বলে মানসিক শান্তি ওদের নেই। তাহলে দেখেছো তো, মানসিক শান্তি হচ্ছে মূল জিনিস, সেখানেই হচ্ছে ঘাটতি। এত কিছু করেও সেখানে ভাঙন। কেন ভাঙন জানলে? ওই ঈশ্বর সদৃশ জিনিসের বোধ শক্তি মূল্য। এইটা যদি থাকতো তাহলে ওই জিনিসটা হতো না। কারণ বললাম যে মানুষের দেহের দুটো দিক, এক হচ্ছে দেহ আর মন, এই নিয়ে মানুষের পুরো দেহটা পূর্ণাঙ্গ দেহ। তা ওরা যে রসদটা তৈরি করেছে পুরো তো দেহের উপভোগ্য রসদ। কিভাবে এয়ার কন্ডিশন ঘরে থাকবে, অসুখে কিভাবে চিকিৎসা করবে, কম জ্বালা যন্ত্রণা ভোগ করতে, এইসবগুলো। কিন্তু এইসব করতে গেলে আর একটা জিনিস যে নষ্ট হতে পারে সেইটা কিন্তু ধরে রাখেন, এই মন সদৃশ্য জিনিসটা, সেইটা কিন্তু ভারতবাসীর মধ্যে এখনো আছে। ওরা সেটা জানে, যার জন্য ওরা চায় যে ভারতীয় ফ্যামিলিরা এত দুঃখ কষ্টের মধ্যে কিন্তু অনেক সুখ, এটা ওরা কিন্তু বিশ্বাস করে। তাহলে কিভাবে হলো? এই জন্যই হয়েছে। ওরা এই দিকটায় গিয়েছে কিন্তু এই দিকটা হয়তো এগোতে পারেন, এই মূল সত্তাটা জানেন। তবে বহু লোক বলে যাচ্ছে যে বিজ্ঞান হচ্ছে আমাদের সত্যি, বিশেষ করে ধর্মীয় পথে প্রবক্তারা, আমরা কিন্তু হচ্ছে বিজ্ঞানই আমাদের পরম বন্ধু, সব থেকে বড় বন্ধু হচ্ছে বিজ্ঞান। বললাম কেন বলো তো, কেন জানলে? তার কারণ হচ্ছে বিজ্ঞান অ্যাটম বোম তৈরি করেছে, সেই অ্যাটম বোমকেই মানুষ আরেকজনকে ধ্বংস করার কাজে লাগাচ্ছে। তাহলে দোষটা বিজ্ঞানের নয়, মানুষেরই দোষ। কিন্তু দোষটা পড়ে যাচ্ছে বিজ্ঞানের উপর। সে যদি আবিষ্কারের কৌশলটা না জানাতো তাহলে এটা হতো না। ঠিক ধর্মের কথা এরকম, ধর্মের পথে যারা প্রবক্তা তারা প্রকৃত ধর্মটা তারা ব্যাখ্যা দিতে পারছেন, উপরন্তু ধর্মের উপর খানিকটা কুসংস্কার আরোপ করছে, এই জন্যই ধর্মের উপর এত আঘাত হানছে। কিন্তু এই যে বিজ্ঞান ধর্মের উপর আঘাত আনতে চেষ্টা করছে, তাতে ধর্মের যে প্রকৃত সত্তাটা সেটা কিন্তু বিজ্ঞানী ফিরিয়ে দেবে, যে সত্যিকার ঈশ্বর বলে কিছু আছে কিনা, ধর্ম বলে কিছু আছে কিনা। তাহলে বিজ্ঞানী হচ্ছে সত্যিকারের পরম বন্ধু বিজ্ঞান, কারণ সেই সত্য আপাত দৃষ্টিতে হলেই সেই সত্য স্বরূপটা সেই পরস্পরের দিকে ধাক্কা মেরে। এই জন্য আমাদের বক্তব্য কিন্তু এইখানে, যে বিজ্ঞানকে পরম বন্ধুভাবে গ্রহণ করা, এবং আগামী দিনে বিজ্ঞান আর ধর্ম এই দুটোকে নিয়ে পাশাপাশি না হাঁটতে পারলে দেখবে কোনো কিছু হয় না। পুরো সমাজ শৃঙ্খলকে রাখতে হলে দুটোকে নিয়ে রাখতে হয় পাশাপাশি, কারণ দেহ আর মন এদের দুজনকে ধরে রাখতে হলে এদের পাশাপাশি হাঁটাতে হবে, তবে হয়, তবে জিনিসটা বুঝতে হবে। শুনে মোটামুটি ওরা খুশি, ওদের আর কিছু বলার ইচ্ছা ছিল। ছেলেকে এবার একটু বই কিনেছে, বইটা দিল। মানে তুই বইটা কোথায় কিনলে? বলে মেলায় থেকে বইটা কিনেছি, মানে দেশ বিদেশের বিজ্ঞানীদের চোখে ঈশ্বর নাকি বইটার নাম, আমি লিখে এনেছি, বইটা কিনবো বলে। তা ও একবার পরে পরে আন্ডারলাইন করেছে। ওরার পর ওর ঝোঁক দেখে আমি বললাম যাকগে বাড়ির ঠিকানা নিয়েছে আপনার, আমি তাহলে তোমাকে একটা ফোন নাম্বার দিলাম, যদি তোমার বিশেষ প্রয়োজন হয় তুমি ফোন করে দেখতে পারো। ওনার শরীরটা ভালো নয়, তাহলে তুমি ফোন করে দেখতে পারো, যদি তোমার মনে হয় যে আগে একবার খবরটা বলে দেখি। ওকে আমি নাম্বারটা দিয়ে রাখি, বলে তাকে আমি নাম্বারটা দিয়ে চলে এসেছি। হচ্ছে ব্যাপার, ছেলে কি ITI পাস করেছে, চাকরি বাকরি পায়নি কিছুই, দেখতে শুনতে খুবই ফর্সা, দেখতে শুনতে ভালো, কিন্তু একমাত্র ছেলে তো ঠিক কর্মের দিক দিয়ে, মানে আজকালকার ছেলেদের যায় শারীরিক দিক দিয়ে ঠিক পটু নয়, ছবি মানে ফিগার দেখেই মনে হচ্ছে। এবার শারীরিক দিয়ে পটু নয়, কিন্তু সে যে লাইনে পড়াশোনা করেছে তার শারীরিক পটু নয়, কাজ করবে কি করে? সেই জন্য দু একটা জায়গায় কাজ পেয়েও করতে পারে। আমরা একেইটা করিয়েছেন এই কাঁদুলতে ওই ছেলে থেকে, মানে দেখে খানিকটা অ্যাপিয়ারেন্সটা ওরা মেয়েদের মতো, এত নরম ছেলে, দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে গোপটা রাখেনি, পুরোই কেটে ফেলেছে, তাকে দেখে মেয়ে মেয়ে ভাব মনে হচ্ছে, এইরকম ভাবটা। তাকে ওই সব খাটুলতে হয়। মানে তাহলে তুমি এই দু একটা জায়গায় দরখাস্ত করো, আর ফোন নাম্বারটা থাকলো। আগে কর্মের দিকে যতটা না মজবুত হতে পারলে যতই এ করি। হ্যাঁ, ওদের দুভাইকে ঘুরিয়ে ফিরে সবসময় বলেছি যে আমি বলে গেলাম, তোমরা মানো না মানো কিছু আসে যায় না, তবে আমাদের বক্তব্য যেটা মূল, তুমি যে লাইনের প্রতি সেইগুলো তো পথে হবে, মানা না মানা কোনো তুমি না মানলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না। নুন আছে তুমি বলে দৌড় মাথা আছে কি নেই, না মানলেও কি নেই, আছে এই কথা বলে এসেছি। যাক, সেই কথাটা টেকে তুলতে পারলে হতো, কিন্তু তোলার মতো পরিস্থিতি ছিল না, যার জন্য তোলা হয়।
এখন হচ্ছে একটু আগে বিকালে আপনি যে কথা বলেছিলেন সেই আলো পাওয়া নিয়ে আবার আমরা সেই প্রসঙ্গে ফিরে আসছি। বললেন আলো পাওয়ার পর তারপরে বললেন 6 মাসের মধ্যে গুরুদেব এসে দীক্ষা দেন, হ্যাঁ, হয়তো বললেন তো। বলুন। হ্যাঁ, সেই একবার যে আপনার যে গণন করিয়েছিল, মন্ত্রের উপরে নিয়ে গেছিল না, যে বুঝে ধরেছে না কোন কি করেছে দেখলো এটা ওটা এই করেছিল, সেটা আর একটু আগে। না, সেটাই হচ্ছে এই সৃষ্টির এই আলো পাওয়ার আগে। না, আলো পাওয়ার ভিতরে, তবে ওই 6 মাসের মানে একটু আগে আগে, মানে কাছাকাছি, যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছে, আচ্ছা, এখানে দেখাই ওখানে দেখাই, কি করি না করি। আমার তো কি সেরকম কিছু মনে হয়নি যে কি করি বা অসুখ করেছে। এখন শরীর খারাপ হয়ে যাচ্ছে, রোগা জীর্ণ হয়ে যাচ্ছে, ওদের ভাবনাটা সেই কথাই। প্রথমত নির্মাণ তো এখানে ওখানে গোনাতে গেল, সেই হাওড়া জেলার নানা জায়গায় গণনা তো ভর হতো, সেখানে গোনাতে গিয়ে নির্মাণ তো বললো, বলে না ওনার কিছু হয়নি, তবে উনি ভক্ত লোক, কালীর উপাসক করে, এই হচ্ছে। কালীর উপাসক বললো? সে সেখান থেকে বলে দিয়েছে, আচ্ছা। যাক ডাক্তারটা তাকে বলতে হবে। আপনি কিছু বলেননি? আমি থাকিনি তো। ও আপনাকে না নিয়ে গেছে? না নিয়ে গেছে, এইরকম হচ্ছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, মামা ওই যে মোটে খাতা কাজ করে, হ্যাঁ, সে একজন তার বন্ধু লোক, সে মোটামুটি হোমিওপ্যাথি ডাক্তারও জানে, এমনি বারবরিশায় বাড়ি, কাজদের হোক আর মামুনদেরই হোক, ওই বারবরিশাতে। তার কাছে নিয়ে গেল, কাছে নিয়ে যায়নি, মামার ওইখানে পাট গুদামের ওইখানটায় নিয়ে গেছে, মানে মা ওদের যে একটা বগড়া ঘর থাকে, ওই যেটা বারবরিশা লেবে যেতে রাস্তাটা যে নেমে গেছে, ওখানে ওদের ছিল যে টাকা পয়সা ভাঙানি হতো, আর ওই সামনে ওখানটা একটা ডগরাদের গলা ছিল পাটি। এখন তো টগরাতে একটা গিল কারখানা আছে, সামনে একটা লাভ দেখিয়ে না, হ্যাঁ, সামনে থেকে লাভ দেখে তো? চুনের গোলার নিরঞ্জন হ্যাঁ, চিহ্ন। ওইখানটায় আমাকে বস করে রেখে তারপরে ওই একে ডাকলো, যাকে বললাম হয়ে আমার ই করে, হ্যাঁ, ডাক্তারকে। হ্যাঁ, ও তাকে দেখে বলে, না তো এত কোনো শরীর খারাপ না, আর এ যার সঙ্গে মিশে সাধুর সঙ্গে, সে কোনো গেঁজা ঘরেও না, আর এও না। হ্যাঁ, আমাদের গুরুদেবকে জানতেন আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলে আমরা তো তার সঙ্গে জানি, ওদের এ সব কিছু না, তবে একটা কিছু হয়েছে, সে সাধু বাধুর ব্যাপারটা তো ও বুঝেনি, তবে ওটা ঠিক হয়ে যাবে, এই কথাটা বলে আর আমাকে আর বেশি ই করলেনি। আর আমি কিছু বলিনি, আমি যে হ্যাঁও বলছি কি নাও বলতেছি, কিছু বলিনি, মানে আপনি চুপচাপ নিরব শ্রোতা, চুপচাপ করে বলছি, যা বলছে ডাক্তার বলছে, যা বলছে ডাক্তার। যা বলছে আমি তো জানি। আবার এইভাবে পরপর এটা ওটা করতে করতে আমি কিন্তু এদিকে ডিউটিও যাই, কারখানায় যে ডিউটি করি, তবে ওরা বললো যে দেখো তোমার শরীরটাও খুব খারাপ, আর ওই সময়টা কাজেরও একটু খুব মানে হাত টালি ফালি জমে গেছে, খদ্দারের বেচাখানা নেই, কাজটাও একটু মন্দা আছে, যে লোকজনকে যে কাজ করবো টালি লাড হয়ে গেলে পরে বেচাখানা না থাকলে ওইরকম মাঝে মাঝে হয়, 2-1 বছর 5 বছর থাকে, তা হয়ে গেছে। তা কিছু কিছু সব মানে কর্মচারীর দিকে একটু বোস করে দিয়ে, টুকটাক করে না এই করলে নয় কারবারটাকে, 2-1 জন হাওড়া জেলার লোককে রেখেছে, কিন্তু সে লোকটারও হঠাৎ করতে দেখা গেল যে এরকম বা পক্স, আগে জ্বর এসে গেছে, আচ্ছা, তখন জ্বর এসে গেছে, তখন বললো যে এক কাজ করে, তো যখন করতে পারছে না আর অন্য বেশি লোককে বাড়ানোও যাচ্ছে না, তখন আমাকে খবর দিল যে তুমি এসো, তখন আমি গেলাম, বলে তুমি এখন কাজ করো টুকটাক, ঠিক আছে আমি করছি। তখন ও নিমায়ের বাবা মালিক, হ্যাঁ মালিক তখন থাকে, আর বেচারাম পাল তো আছে মোটামুটি দেখাশোনা যা কিছু নিমায়ের বাবা, মানে যা ও তো শেয়ার পেত, হ্যাঁ কারবার হ্যাঁ দুজনেই ছিল, মাঝখানটাতেই করে দিই। হ্যাঁ, আসলে কি হচ্ছে, খাতা কলমে ওর দিকে 6 আনা বকরা দিচ্ছে, আর বেচারামে ছিল 10 আনা, এই হচ্ছে ওদের কারখানাটার বকরা, কিন্তু কাগজ কলমে জায়গাটা মানে ভিতরে ভিতরে ওর বইয়ের নামে,
আগে জায়গাটা তো লিজে ছিল, আচ্ছা আর লিজটা ওটা ওর আগে দাদার নামে ছিল, সেটা কেসি পাল, এখনো কেসি পাল নামে তার কাছ থেকে অল্টারনার করে নিয়ে ওর বইয়ের নামে করে করার পর তারপরেও খাতাটা শুধু ফেলুবাবুর সঙ্গে ছিল। এবার কিছু কিছু গন্ডগোল লাগায় তখন ফেলুবাবুকে মানে আউট করে তো তখন আর কাগজে কলমে তো কিছু করতে পারবে না। এবার করা যাচ্ছে আগে থেকে। হ্যাঁ, আগে থেকে তো করাই আছে। এবার খাতা এইছিল, খাতাগুলোকে আউট করে দেয়, তখন আমি কাজ করি। আমরা আর কি বলতে পারি এর ব্যাপারে? আমরা কর্মচারী কি বলবেন? আমরা কর্মচারী, আমরা কি বলবে? এবার যা আছে নিজেরাই এবার কাগজ কলম তো কথা বলবে, কিন্তু তাতে করেও তখন বিপ্লব রায় চৌধুরী ওরা তখন পার্টির ব্যাপার, কংগ্রেস ওরাও কিছু জোর দিতে পারেনি, যেহেতু আইনের নিয়ম। ধীরে ধীরে আবার ওইটা প্র্যাকটিস হতে থাকে, যেটা আগে একবারে ভেঙে পড়েছিল ওটা আবার ধীরে ধীরে পুরো পরিবর্তন। তারপরে আশ্রমের তো যাওয়া সন্ধ্যা হলেই ওটা তো আছে, তো ডিউটিটা আছে। আর তেমন অন্য ধীরে ধীরে শরীরটা আবার এরপরে ধীরে ধীরে একটু একটু পরিবর্তন হচ্ছে। একবারে যে ভেঙে গেছিল যেটা, ধীরে ধীরে এটা আলো দেখার পরেকার কথা বলছেন না আগেকার কথা? না, পরের কথা। পরের কথা, এই যে 6 মাসের কথা। হ্যাঁ, আলোর ওই দেখার ভিতরে আগের কথাটা ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি ততটা নিজের মধ্যে কিছু ভাঙিনি। ওইগুলো স্পর্শ করলেই ও যখন আমাদের প্রথম পাঠক হয় এরা পিঙ্গলা বা কুণ্ডলিনী শক্তি যে জাগার পর থেকে ওইটা তখন থেকে ভাঙন ধরতে আরম্ভ করে। ভাঙন আরম্ভ হয়। এটা না করার যখন আর পূর্ণাঙ্গ ভাঙন আছে যখন এই আলো পাওয়ার পর। আলো করার পর, হ্যাঁ, ওটা ওই শ্রাবণ মাসের পর। হ্যাঁ, এইটা প্রায় আরো সমাজ এইভাবে ধীরে ধীরে কারখানায় গাড়ি তুলে দিতে হবে, তার এই করে দিতে হবে, সাইজ করে দিতে হবে। মানে আমি মিস্ত্রি লোক, ওইগুলো আগে আমাকে করে দিতে হবে। আগে সে ওখানে 100 বারই বলে হতো না, আমার জন্য বেল রাখতো অফিস থেকে, বেল দিয়ে দিতে। হ্যাঁ গো, এত টাকা। হ্যাঁ, যে কতবার ঢাকা যাবে। বেলটা সিস্টেম ছিল, 2 জন লোক আমরা করতাম, আর একটা লোককে করলে পরে তাকে তাহলে 2 বার বেল দিই। ও, আপনার বেলা 1 বার বেল আর 2 বার বেলছে তার বেল। আর আবার তাকে ডাকছে, এই হচ্ছে কথা সিস্টেম। কত ডাকবে? এই খদ্দার এলো, এই খুনে আবার একজন এলো। আমরা একটা গরম টালি তৈরি করছি, কিন্তু ওই কাজটা ফেলে রেখে দিয়ে ওই কাজটা। আমার সাথে গুরুদেবের যখন পরিচয় হয়, আজকে 800 বছর হয়ে গেল দেখতে দেখতে, 84 সালে ইংরেজি। তখন হচ্ছে উনি দেখতাম ওই ফরমাসে মানে দায়ে টালি তৈরি করতেন, টালি সেই সময় টালি তৈরি করতেন। তারপর তো ওইগুলো বোধ হয় বছরখানেক ওই সময় কাজ টাজ করছেন টালি, তারপরে আর অন্যান্য কাজ, তারপর থেকে আর ওই টালি তৈরি কাজে আছে। আমি সেই সময় শেষ হয়ে গেছে। টালি তৈরি আমি সেই ছোটবেলা থেকে যা টালি ধরে টালিতে হেভি কাজ আছে, প্রেসে যে বলগুলোকে দিয়ে ঘুরিয়ে চাপ সৃষ্টি করা, ভালো মাথা নিচু করে ঘুরিতে হবে, খুব কষ্ট আছে। ওইটাই ছিল রে। দাদাকে আমি অনেকদিন আগে থেকে দেখেছি, ব্যাপারটা থেকে ওইখান থেকে টালিটা আগে নিয়ে যেতাম, অনেকদিন দেখেছি, তখন স্বাস্থ্য আর খুব ভালো ছিল। হ্যাঁ, স্বাস্থ্যটা ভেঙেছে এই কদিন আগে। হয়ে গেছে তাহলে করতেন। আর তারপরে যে কাজটা ধরুন ওই টালি কেটে কোদাল দিয়ে মাটিগুলো কেটে ওই টলিতে করে ফেরানো উল্টিয়ে বারবার ওই তালের সাথে তাল মিলিয়ে, সেটা বেশ ভালো রকম ঝক্কির কাজ, বেশ পরিশ্রমের কাজ। তারপর ওই ডেলি ওই 500 টালিকে তুলতে হবে, ওই ফার্মাগুলোকে তুলতে হবে। আমি যখন দেখলাম যে আমি গেলে তো 2 মিনিটের নিচে কথা হয়নি। হ্যাঁ, আমি বললাম না, কাজে তো অক্লান্ত পরিশ্রম, বিশ্রাম নেই, এ নেই সে নেই, যে যা বলছে সেখানে না বলে ব্যাপার নেই, মালিকের যার জন্য খুশি। আর মানে এরকম মানে কর্মচারী পাওয়া মানে মালিক কিছু জানে না যে আমার এটা ক্ষতি হয়ে গেল, আমার উনি ভাবছে যে মনে হয় আমারই ক্ষতি। তখন নিরাপদ আশ্রয়ে থাকা, এবং শুধু মালিক নয়, আমরা কয়েকজন তার মধ্যে যে যাকে ঘুরতে পারছে, যেমন অমলেন্দ্রের 4 জন শালুকায় বাড়ি, সে জানে যদি মন খারাপ করা হয়েছে বলে গেছে তার বুকে, সে তো যখন তখন কখনো যাচ্ছে নেপাল, কখনো আসাম, নেপালও তো জানি, আসাম উড়িষ্যা,
সে কিছু হলে মন টন খারাপ করলে তুমি বাবার কাছে চলে যাও, সে ঘরে বলে দিয়ে যায় যাক চলে গিয়ে তাহলে সেই একটা ভরসা আছে, গুরুদেবকে বলা আছে এতগুলো বিপদ টিপদ কিছু আমার হবে না। সত্যি তাই একটা বড় ভরসা করে। না না, খুব ভরসা রাখে। এই আমাদের যে কজন যাবার আগে আছি, একবার বলে যাবে। আমরা যে কজন আছি তার মধ্যেই আমি তো কাছে আছি, আমি তো আপদে বিপদে পরামর্শ নেই কি করবো না করবো, একটা পরামর্শ নিয়ে চলা যে এইরকম হয়েছে কি করা যায়। সে যা গুরুদেব বলছে না তো তার কিছু বিপদের নেই, কি ভয় নেই, ঠিক কাটিয়ে ওঠা যাবে। এই শেষেও যে স্ত্রীর অপারেশনটা হলো এখানে গুরুদেব না থাকলে এতটাই কোনো আমার পক্ষে কষ্ট ছিল। আর অমরেন্দ্র সেরকম, ও জানে বাবা আছে ব্যাস ঠিকঠাক চলে গেলে হয়ে যায়, কোনো অসুবিধা নেই, যে খবর দিবে। না না, সব ব্যাপারে খুব ভরসা রাখে। সেই জন্য আমাদের সবচেয়ে অসুবিধাটা বেশি পড়ে গেছে আমরা দুজন, যে একটা ভরসা নিয়ে চলতাম। খুব একেবারে মানে না দাদা এখানে একটা কারোর কিছু কথা রাখতে হবে। ভালো হবে মন্দ আমাদের মন্দ হয়নি তো, সেই জন্য ভরসাটা আরো বেশি তো। রেখেছেন। হ্যাঁ, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এই যে আজকে পরীক্ষা নিরীক্ষাটা আমরা যদি একটা জায়গায় যে পৌঁছে যেতাম কিন্তু ভাবতাম যে এই হচ্ছে শেষ, এর মধ্যে কিছু নেই, কিন্তু সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি না। মন্দটা আজ পর্যন্ত আমার এখন একটাও ঘটে। একটা ব্যাপার বলি আপনাদেরকে, আপনারা জানেন না, আমার বড় মেয়ের বিয়ে দেবো ওই গোপালনগরে, ওখানে বিয়ে হয়েছে সুনীল মাইতির সাথে। ও হচ্ছে প্রাইভেট সংস্থায় কাজ করে, ঘরটি দেখে ছেলেটি দেখে পছন্দ, ছোটখাটো ঘর, নির্ঝঞ্ঝাট ঘর, মোটামুটি পছন্দ হয়েছে। এবার সব কোথাও হয়ে গেছে, গুরুদেবও গেছিলেন, নিমাইদেও গেছিলেন, গুরুদেবও গেছিলেন, সব ঠিকঠাক হয়ে গেছে। মনের দিক দিয়ে আমার ভাইয়ের দিকে দাদার দিকে জিজ্ঞাসা করি যে কি করবো, কেউ আর একটা ডিসিশন নিয়ে আমাকে বলেনি যে যাস না কি ওখানে দিস না, খোঁজ খবর নিয়ে কেউ কিছু বলেনি। সে দেখলাম 1800 টাকা পায় সব মিলিয়ে। বলি প্রাইভেট কাজ 1800 টাকা পায়, কি হবে এতে, কি আছে ওর এখনো বরং সময় আছে, বরং মতটা ঘুরিয়ে নেওয়া যাক, ওখানে দিয়ে দেওয়া হবে না। বলে আমরা দুজনে যুক্তি করে স্বামী স্ত্রী এসে পৌঁছলাম গুরুদের কাছে। আমি তখন কি করছিলাম ঠিক মনে নেই এই মুহূর্তে, যা একটা কাজ করছিলাম, তখন সাথে বসে থাকেননি, কাজ করছিলাম। গিয়ে বললাম যে এরকম অবস্থা, আমরা এরকম ভাবছি। বলে না খবরদার তুমি পিছিয়ে এসো না, আমি বলেছি তাদেরকে এরকম 5 জন গণ্যমান্য ব্যক্তির কথা একটা দাম আছে, তুমি ঠিক হয়ে যাবে, দেখো না আমার পিছিয়ে আসার কোনো নেই। অন্যান্য লোক হলে কি করতো, তোর গুরুদেব রেখে দে, আগে তো আমার নিজেরটা বাঁচি তারপর হবে। খালি আমরা দুজনেই দেখলাম, দুজনে আমরা এক জায়গায় দীক্ষা নিয়েছি। বুঝলেন না, গুরুদেব যখন বলেছেন যা আছে পিছিয়ে দেওয়ার আর কোনো কারণ নেই। যাক ওখানে বিয়ে থা হলো, যদি আমরা ঠিক সন্তুষ্ট মনে হতে পারি না এই অবস্থা, তবে ভরসাটা গুরুদেব বলেছেন যে আছে। হঠাৎ করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তার 10 বছর না 12 বছর আগে নাম লেখানো ছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কলেজে গেল, এই ব্লকের চাকরি সেক্রেটারি পোস্ট। তারপরে গুরুদেবকে ধরলাম যে এরকম অবস্থা, এ না হবে না, মেয়ে ধরলো সবাই মিলে, তো সে সেখানে চাকরিটা পেলাম। দেখুন তাহলে কোথা দিয়ে কিভাবে যোগাযোগ হয়ে গেল, যার ফলে আমাদের একটা বড় প্রশ্ন আমাদের দুজনেই। আপনাকে গুরুদেবকে ডেকেছিলেন আমাদের বাড়িতে, গিয়েছিলেন, বলছে আমাকে আপনি ভালো করে আনলেন, তুলে আনলেন, এই সংসারটা তো আপনার উপরই ভরসা করে দাঁড়িয়ে আছে, আপনি যদি রোগের সঙ্গে এরকম পড়ে যান আমাদের কি অর্থ দাঁড়াবে। কারণ ভাই প্রশ্নটা হচ্ছে এইখানে আমার একটা বড় ভরসা যে কি করে কি হবে, এখন অসুবিধা হবেই, তাহলে আমরা খুব একটা ভরসার উপর দাঁড়িয়ে আছি। ওখানে যখন একটা ঘটে গেছে, হচ্ছে, জানি না এরপরে আর কখন কি হবে, হচ্ছে ব্যাপারটা। না দেরি করো না, মেঘলা ফেঘলা হলে কানের দরকার আছে না। আবার এই না, হ্যাঁ আপনি মাস ভালো হয়ে যান, আসছি বাবা আমরা, আবার আপনার খাওয়াটা আমরা একটু তৈরি হয়ে যাই, তারপরে আপনি তখন যা আসতে যেতেই পারেন। খুব খুব ভালো ছিল যে কথা একদম খাওয়াটা আবার একটু খাওয়াটা আপনি ওটা খেয়ে নিন, এবার এর সাথে দেখি মধুটা আছে কিনা। মধুটা না, এটা খেলে কাজ দেবে, আমি দুধের সাথে একটুখানি মধু খাবেন, ওই রেস্টুরেন্ট গুলো আছে মধু খান, ওই অলিশন, তারপরে দরকার একটা কমপ্লেন কিনে দেওয়া যায়। ডাক্তার কি বলে সেটা দেখা যাক, মূল হচ্ছে ডাক্তারের কথা, ডাক্তার যেরকম বলবে সেই হিসাবে চিন্তা ভাবনা করতে হবে। দেখানো হচ্ছে তাকে তো ফি দিতেই হবে, সেই হিসাবে তা হোক, যার উপর মোটামুটি একটা ভরসা পাওয়া যাবে সেই লাইনে আমরা হাঁটবেন। সেটা দিতে হবে, তবে ফিটা ওই একবারই না মানে সব ডাক্তারই না বলেছে, ও বলেছেন ওই রকমই সিস্টেম, ঠিক আমার একবারই। এবার যখনই তুমি দেখবে ওই তুমি তোমার কি হচ্ছে না হচ্ছে রিপোর্ট দাও, ওই টাকাটা লাগবে, ওষুধের টাকাটা লাগবে, লাগবে ফিয়ের আর টাকা লাগবে। ওদের থেকে যেমন অন্য অন্য জায়গায়
সৈনিক যাইলে বারবার গেলে একই নিয়ম, ওখানে আর কোনো লোকেরই না, কি এর প্রশ্ন আছে ওটা, যেটা ইয়েও বলেছে, মানে কি এর প্রশ্ন, তরুণ বলেছে। হ্যাঁ, বলে তোমার না, তো সকলের বেলা একই। হ্যাঁ, তুমি বছরের পর ওষুধ খাও, ওই তোমার ওষুধটা কি হচ্ছে রিপোর্টটা যখনই গেলে এই তোমার 8 দিন খেয়েছিলে, এবার কিরকম আছে, ভালো থাকো মন্দ থাকো, যে কোনো জিনিস রিপোর্টটা পাঠিস না দাদু ভাই, পাঠিয়েছি বরং পাঠাস দিয়ে রে। খেতিস দেখা যাক, হ্যাঁ ওরা ওষুধই নেবে সেই হিসেবে মনে হয়। ওই কথাই বলি। ভালো চলেছে, তাহলে তো ছবি উঠে গেছে, যা সুন্দর ছবি, কালকে দেখে নিবি। যাও এখন ঘরটা যাও। এখন দেখা যাবে না তো, তুই খেলার কাছে যা, পরে আবার দেখাবো তোকে, চলে আর খেলতে যা, একটু সন্ধ্যের সময় খেলতে হয়, চলে যা। বাপি সে বললে কেন? ও একটু ক্লান্ত হয়ে গেছে, আবার পড়তে যাবে। আবার পড়তে যাবে? আর কদিন আছে স্কুল? আর রেজাল্ট কি স্কুলে জানেন? কোলাঘাটে হ্যাঁ, আর হাই স্কুলে হ্যাঁ কি আছে? মানবগ্রামে 732, ভালো নাম্বার পেয়েছে তো। দশের ভিতরে ও তো গার্লসের, তো তোমার স্কুল কি হবে? মানবগ্রাম মেয়ে বলছে তো, কাল গার্লসের তো। ও কেটিভিতে, ও কেটিভিতে পড়ে। গতবারে কত পেয়েছিল? 714 না কত পেয়েছে? 732 কিছু পয়সা না আসেনি না, একটা পয়সা পেয়ে যেত কেটিভি স্কুল। যত পজিশন গুলো এসেছে 760, 65, 55। মফস্বল স্কুলই বেশি, কলকাতা স্কুল কম। আর রামকৃষ্ণ মিশনের স্কুলগুলো সেরকম নেই। ওই দুটো বললো। একটা রামকৃষ্ণ আশ্রম বলেছে মাহেশের, সেটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে নয়, আশ্রম। তো ইদানিংকালে লোকমনে একটু সন্দেহ দেখা দিচ্ছে কিছু কিছু লোকের মনে, যে রামকৃষ্ণ মিশনকে কৌশলগত দিক দিয়ে হেয় করার জন্য অপচেষ্টা চালানো আছে বেকারে। এটা হলেও হতে পারে, সঠিক বোঝা মুশকিল, এগুলো হলে হতে পারে। কারণ পেপারে এরকম একটা কথা শুধু আজকে লিখেছে যে এরা বলছে না খাতাটা ঠিক সময় দেখাচ্ছে, হচ্ছে সে চামদাবাজারে দেখলাম, এই রামকৃষ্ণ মিশন নিয়ে লেখেনি, সেখানে দেখা যাচ্ছে কিছু এরকম কথা লেখা আছে, মিল করা কথা। এইসব কথাগুলো উঠছে কেন? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, না তো ওঠার কথা না। বলছে না এর মধ্যে কোনো রকম ডুপ্লিকেশন নেই, যা বলতে চেয়েছে ওই বোধহয় এডুকেশনের সেক্রেটারি, কিন্তু কথাটা কোনো কথা এতদিন উঠেনি, এবারই বা উঠলো কেন? বলছে খাতা যেমন দেখার, পরীক্ষা যেমন হয় তেমন হচ্ছে। তবে আজকাল সবই তো গন্ডগোল, সব পার্টি বিশেষে হয়তো, এখানেও ঠিক ভরসা করা যায় না সত্যিকারে কিছু গলদ আছে কিনা। এসএসসি বলো, বলে স্কুলগুলো টাকা নিচ্ছে, এসএসসি তার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে, খানিক করে টাকা নিচ্ছে, এরকম অবস্থা। স্কুলে পড়াতে পারছে না, এরকম অবস্থা হচ্ছে। ওরা বলতে চাইছে যে এখন ভালো ভালো না, বলতে বোধহয় বলছে যে মফস্বলের স্কুলগুলো এরকম রেজাল্ট করছে, শহরগুলো হচ্ছে না কেন? বলছে এখন আমরা এই এসএসসির মাধ্যমে ভালো ভালো মাস্টার সব পাচ্ছি। কথা হচ্ছে এসএসসি তো শুরু হলো 2 বছর না কত, তুই এখনই ভালো মাস্টার পেয়ে গেলে আর এখনই রেজাল্টটা ভালো হয়ে গেল? এগুলো হচ্ছে ঠিক যুক্তিসঙ্গত কথা নয়। হ্যাঁ, এই কথার মধ্যে একটু মাথায় যাচ্ছে। আমরা যে কাগজে এইরকম একটা লেখা আছে আজকে। ভালো পজিশনের কিছু কথা নেই, এইগুলো খুব যে মানে এ হবে সেটা না। এইগুলো আসলে ঘটনা চক্রে কিছু কিছু কথা এসে যাচ্ছে, সবসময় তার কথাগুলো চলে যাচ্ছে না। এখন সেখানে বসার পর একমুখী কথা হতো, এখানে বহুমুখী কথা হচ্ছে, একটা অসুবিধা, যেটা বিশেষ করে আমরা সহিত করা কথাগুলো ঠিক সেরকম জোর হচ্ছে না। জোর হবে না, এখনো কথাগুলো ফ্রেশ করে বলা হয়, এখন মুশকিল আছে। ওয়েট করতে আমার সবসময় মন চাইছে, কিন্তু আমি ধরতে পারছি, এটা একটা বড় সমস্যা। যে ওয়েট করে শেষ পর্যন্ত যদি কিছু অঘটন ঘটে যায়, তাহলে আমার কথাগুলোই তো রয়ে যাবে। এই জন্য বাদ দেয় ভয় ভয় তুলছি। আপনি যদি একটা ভরসা দেন তাহলে আমি একটু ওয়েট করি। না একটু যাচ্ছে না, না এই যে কদিন ইয়ে আছে না, চাপ করছি, চাপ করছে না, কথাগুলো বলতেও পারছি না, গুছিয়ে গাছি বলা
হ্যাঁ মনে খিদে হচ্ছে। মানে এটাও আমি বুঝতে পারছি না, প্রকৃতি দেখি না। তখন দেখুন যখন আপনার শরীর সুস্থ, আমি নানাভাবে ব্যস্ত। সেই টেপ কিনবো করে বলে সেই ইস্কনের, সে আমাকে কতদিন ধরে টেপটা কিনে দিল না, ধরে 1 মাস না 2 মাস ধরে সে ঘুরছে খালি টেপ কেনার জন্য। তারপরে যাকে হলো টেপটা কেনা হলো, এবার রেডি হবো, তার মধ্যে সেখানে শরীরের আপনার এই অবস্থা। কেউ প্রকৃতি কি চায় না না কি আমি বুঝতে পারি না, যেমন সুযোগ গেল। আর দেখুন এই সময় খুব অন্তত চলার কথা বলে একটা সুযোগ আছে আমার তো